আসসালামু আলাইকুম। আমি সাইমন হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস ফোর্থ ইয়ারে অধ্যয়নরত আছি। আজকে আমি আলোচনা করব যে অধ্যায়টি নিয়ে, সেটি হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন, যেটি তোমাদের জিওলজি চ্যাপ্টার 6 এ আছে। তো এই অধ্যায়ের প্রথমেই একটু বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে পানি গ্রহণ এবং ত্যাগের যে বিষয়টা। আমরা দৈনিক কি পরিমাণ পানি ত্যাগ করি এবং দৈনিক কি পরিমাণ পানি গ্রহণ করি। তো তোমরা এই যে এখানে যে কিছু ছবি দেয়া আছে, এই ছবিগুলো তোমরা লক্ষ্য করতেছো। এই ছবিগুলোতে প্রথমে দেখো, তোমরা একটু হেডলাইন করে পড়ো যে আমাদের কি কি বলা আছে এখানে। যে মলত্যাগ, মলত্যাগ এই চিত্রে কি দেখা যাচ্ছে? মূত্র দেখা যাচ্ছে, মূত্র ত্যাগ করতেছে, মূত্র বিসর্জন করতেছে। এরপরে চিত্রে আমরা কি দেখতেছি? একজন লোক ঘামতেছে খুবই। এরপরে এই চিত্রটা কি দেখাচ্ছে এখানে? শ্বাস ত্যাগ করতেছে। এই চিত্রে কি দেখাচ্ছে? সে শ্বাস ত্যাগ করতেছে। এরপরে চিত্রে একটা বাচ্চা কান্না করতেছে, অশ্রু বিসর্জন করতেছে। এই সবগুলোর মাধ্যমে কি হয়? আমাদের দেহ থেকে পানি নিষ্কাশিত হয়, নিষ্কাশিত হয়। যেমন মলত্যাগের মাধ্যমে আমাদের দৈনিক 100 ml পানি নিষ্কাশিত হয়, মূত্রের মাধ্যমে 1500 ml পানি নিষ্কাশিত হয়, ঘামের মাধ্যমে 600 ml পানি নিষ্কাশিত হয়, শ্বাসত্যাগের মাধ্যমে 400 ml পানি নিষ্কাশিত হয়। অশ্রুর মাধ্যমে খুব সামান্য পরিমাণ পানি নিঃসৃত হয়, কারণ আমরা এত পরিমাণ কাঁদি না যে এর মাধ্যমে দৈনিক ওই পরিমাণ পানি নিষ্কাশিত হবে। তো তাহলে যদি আমরা এই সবগুলো বিষয়কে যোগ করি, তাহলে মোট পানি ত্যাগের পরিমাণটা কতটুকু দাঁড়ায়? মলত্যাগের জন্য 100 ml, মূত্রের জন্য 1500 ml, ঘামের জন্য 600 ml এবং শ্বাস ত্যাগের জন্য 400 ml। সবগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে দেখবে সেটা হচ্ছে 2600 মিলিলিটার। তার মানে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি দৈনিক অ্যাভারেজে 2600 মিলিলিটার পানি ত্যাগ করে। সেগুলো কোন কোন বিষয়ের মাধ্যমে? এক, মলত্যাগের মাধ্যমে, মূত্রের মাধ্যমে, সরি ঘামের মাধ্যমে, শ্বাসত্যাগের মাধ্যমে এবং অশ্রুর মাধ্যমে। এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো। তো পানি তো ত্যাগ করলাম, পানি ত্যাগ করলে কি এই পানিটাকে, পানির কাছে ঘাটতিটা হলো আমার, এই ঘাটতিকে যদি আমরা পূরণ করতে চাই, তাহলে কি করতে হবে? পানি গ্রহণ করতে হবে। পানি গ্রহণ একটা তো সরাসরি আমরা কি করতে পারি, যে তরল পানি গ্রহণ করি, এটা তো আছে। এছাড়া আমরা দৈনিক কি করি? খাবার খাই, অবশ্যই। দৈনিক যে আমরা খাবার খাই, এই খাবারের মধ্যে শুধু কি ওই খাদ্য উপাদানে কি পানি আছে না? পানিও যায়। ফলমূল থেকে শুরু করে যে খাবারগুলোই খাই আমরা, সেগুলোতে কিছু পরিমাণে পানি থাকে। আর একটা উপায়ে পানি তৈরি হয়, শ্বসন। দেখো শ্বসন দুইটা, হ্যাঁ, শ্বসন দুই টাইপের। একটা আছে আমাদের বহিঃশ্বসন, আর একটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসন কোনটা? বহিঃশ্বসন আসলে আমরা যেটা বাইরে থেকে দেখি, যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হচ্ছে, অক্সিজেন নিচ্ছি আমরা, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর এই অক্সিজেন যে আমরা নিচ্ছি, অক্সিজেন যাবে কোথায়? অবশ্যই কোষে যাবে। কোষে যাওয়ার পরে সে যে শক্তি তৈরি করে, ওটাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। তো কোষে যাওয়ার পরে অক্সিজেন যখন শক্তি তৈরি করে, তখন বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি হয়? এখানে পানি তৈরি হয়। তো এটা অলরেডি কি হচ্ছে? তাহলে পানি গ্রহণ ওভাবেই হচ্ছে কিছু আমাদের। তাহলে পানি উৎপাদন বা পানি গ্রহণের প্রসেস কয়টা? তিনটা। একটা হতে পারে কি সরাসরি আমরা লিকুইড পানি গ্রহণ করতেছি, খাদ্যের মাধ্যমে পানি যাচ্ছে, আরেকটা হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে। এবং আমাদের পরিমাণটা জানতে হবে, যে পানির মাধ্যমে দৈনিক 1450 ml আমরা কি করি? তরল পানি গ্রহণ করি এভারেজে। খাদ্য এর মাধ্যমে 800 ml পানি গ্রহণ করি আমরা, এবং কোষীয় শ্বসনে এভারেজ 350 মিলিলিটার পানি তৈরি হয়। তাহলে তুমি যদি এই তিনটাকে যোগ করো, তাহলে দেখবা মোট পানি গ্রহণ কত হয় আমাদের? 2600 মিলিলিটার। তাহলে দুটা জিনিস পাইলাম, একটা হচ্ছে কি পানি গ্রহণ, আর একটা হচ্ছে পানি ত্যাগ। পানি গ্রহণ হয় তিনটা উপায়ে, এক হচ্ছে খাদ্য, দুই হচ্ছে আমাদের যে লিকুইড পানিটা আছে সেটা গ্রহণের মাধ্যমে, তিন হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে। বুঝতে পারতেছো? এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের পানি ত্যাগ। পানি ত্যাগ হয় কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। এই পাঁচটা উপায়ে কি হয়? পানি ত্যাগ হয়। এর মধ্যে অশ্রুটা মাধ্যমে অত বেশি পানি নিঃসৃত হয় না, বাকি চারটার মাধ্যমে মেইনলি পানিটা ত্যাগ হয়। কি কি? মলত্যাগ, মূত্র, ঘাম
শ্বাসত্যাগ এবং অশ্রু। তো তোমরা এটা একটু দেখে নিবে। এখন আসো, আমাদের এই অধ্যায়ের নামটা কি ছিল আমাদের? বর্জ্য ও নিষ্কাশন। তো বর্জ্য ও নিষ্কাশন করার আগে আমরা বর্জ্য জিনিসটা কি সেটা তো জানতে হবে আমাদের, তাই না? বর্জ্য হচ্ছে সেই জিনিস যেটা আমাদের দেহ ভালো হিসেবে নেয়, হ্যাঁ, মনে করে যে অতিরিক্ত কোনো জিনিস সেটা, তো সেগুলোকে বলা হচ্ছে বর্জ্য। তো প্রাণীর বর্জ্য পদার্থ কি কি হইতে পারে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রাণীর বর্জ্য পদার্থ কি কি হইতে পারে? মনে রাখবা, প্রাণীর বর্জ্য পদার্থ 5 টাইপের হইতে পারে। প্রথমেই হচ্ছে নাইট্রোজেন ঘটিত যৌগ বা রেচন পদার্থ। প্রথমে কি? নাইট্রোজেন ঘটিত যৌগ বা রেচন পদার্থ। এরপরে হচ্ছে আমাদের পিত্তরঞ্জক, এরপরে পিত্তরঞ্জক, এরপরে হচ্ছে ঘাম, এরপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং 5 নম্বরে হচ্ছে লবণ জাতীয় দ্রব্য। এই বিষয়গুলো আমরা একটু দেখি। তাহলে প্রাণীর ক্ষেত্রে বর্জ্য পদার্থ কতটা? 5টা। এক হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেটাকে আমরা কি বলি? রেচন পদার্থ। দুই আমরা কি লিখতে পারি? পিত্তরঞ্জক। তিনে কি লিখতে পারি? ঘাম। 4 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর 5 হচ্ছে বিভিন্ন লবণ জাতীয় দ্রব্য। এর মধ্যে ঘাম কি, কার্বন ডাই অক্সাইড কি, লবণ জাতীয় দ্রব্য কি, তোমরা এগুলো জানো। পিত্তরঞ্জক কি কি হইতে পারে বিষয়গুলা আগেও আমি আলোচনা করছি, যারা জানো না তাদের জন্য বলতেছি। অনেক কিছু হইতে পারে, এর মধ্যে বিলিরুবিন, বিলিভারিন, অন্যান্য। বিলিরুবিন, বিলিভারিন। বিলিরুবিনের কাজ কি, বিলিভারিনের কাজ কি আমরা পরে জানবো। জাস্ট রঞ্জক মানে কি, রং ধারণ করতে পারে যে। তো বিলিরুবিনের রংটা হচ্ছে হলুদ এবং বিলিভারিনের রংটা হচ্ছে সবুজ। বিলিরুবিনের রং হচ্ছে আমাদের হলুদ। বিলিভারিনের রং হচ্ছে সবুজ। এই হচ্ছে আমাদের কি প্রাণীর বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ। এখন এই যে 1 নাম্বার যে বিষয়টা ছিল আমাদের, এই 1 নাম্বার বিষয়টা নিয়ে আমাদের আরেকটু পড়তে হবে যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ আছে। রেচন পদার্থ এক একটা কি কি হইতে পারে, রেচন পদার্থের নামগুলো একটু দেখতে হবে। দেখো তোমরা এখানে লক্ষ্য করো যে কি কি হতে পারে রেচন পদার্থ। ইউরিক অ্যাসিড হতে পারে, ইউরিয়া হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, বিভিন্ন নিউক্লিক অ্যাসিড হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি বিভিন্ন রেচন পদার্থ। তো এক একটা প্রাণীর জন্য প্রধান রেচন পদার্থ হচ্ছে এক একটা। যেমন আমাদের জন্য প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। তাহলে আমাদের প্রধান রেচন পদার্থের নাম কি হচ্ছে? ইউরিয়া। কিন্তু দেখা যায় সাপের ক্ষেত্রে প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড। আবার কেঁচোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের প্রধান রেচন পদার্থের নাম হচ্ছে অ্যামোনিয়া। এই 3টা জিনিসের উপর ভিত্তি করে, মানে যে কার রেচন পদার্থ কোনটা মেইনলি, এর উপর ভিত্তি করে প্রাণীগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে আমাদের ইউরিওটেলিক, এর পরেরটাকে বলা হচ্ছে ইউরিকোটেলিক, এরপরে বলা হচ্ছে অ্যামোনোটেলিক। দেখো তাহলে কাকে বিভাজন করছি আমরা? রেচন পদার্থের উপর ভিত্তি করে প্রাণীকে বিভাজন করছি। কি বলতেছি? ইউরিওটেলিক প্রাণী, ইউরিকোটেলিক প্রাণী এবং অ্যামোনোটেলিক প্রাণী। ইউরিওটেলিক প্রাণী আমরা কাকে বলবো? যেসব প্রাণীর প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। যেসব প্রাণীর প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, তাদেরকে বলবো আমরা ইউরিওটেলিক প্রাণী। এর উদাহরণ কি? মেইনলি হচ্ছে মানুষ সহ বিভিন্ন স্থলজ ও সামুদ্রিক প্রাণী। মানুষ সহ বিভিন্ন স্থলজ ও সামুদ্রিক প্রাণী। এরপরে আসো ইউরিকোটেলিক। ইউরিকোটেলিক হচ্ছে সেই সব প্রাণী যাদের প্রধান রেচন পদার্থের নাম হচ্ছে
ইউরিক অ্যাসিড। এর উদাহরণ জানতে হবে আমাদের। এর উদাহরণ হচ্ছে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এগুলো হচ্ছে ইউরিকোটেলিক। এরপর আসো অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিকের হচ্ছে ওইসব প্রাণী যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। এর উদাহরণ হচ্ছে হাইড্রা, কেঁচো এবং কিছু মাছ হতে পারে। এই হচ্ছে বর্জ্য পদার্থ নিয়ে আমাদের কথাবার্তা। আজকের মতো এখানেই শেষ।